বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জানালেন মির্জা ফখরুল। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান। শিগগিরই বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রম জানালেন অর্থমন্ত্রী। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের পুনরুদ্ধারে জরুরি সহায়তা কর্মসূচির পরিকল্পনা কৃষিমন্ত্রীর। সবজি, মাছ আর ডিমের দামে ঊর্ধ্বগতি, বাজেটে কর কমানোর কোনো প্রভাব নেই বাজারে, বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। সভায় বক্তারা প্রয়াত এই মনীষীর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার যে শিক্ষা এমাজউদ্দিন আহমেদ দিয়ে গেছেন তা আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে জাতির মুক্তির অন্যতম পথ প্রদর্শক হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। আমাদের এই বিএনপির সম্পর্কে অনেকে অনেক কথা বলে। বিএনপির ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বিএনপির প্রায় ১৭০০ নেতা কর্মী গুম হয়ে গেছে। বিএনপির কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদেরকে বলতে হয় এই জন্যে যে অনেকে এটাকে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে যাচ্ছেন। বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্য রেখে আমরা পৌঁছতে পারবো। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরেই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ বেড়ে যায়, তাই সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ, স্বাস্থ্যসেবা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত 40,000 পরিবারকে চাল, 75,000 পরিবারকে শুকনো খাবার এবং 40,000 পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। যতদিন প্রয়োজন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মন্ত্রী। এবং স্বাস্থ্য সেবা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের 5 জেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, মানুষের জানমাল রক্ষায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং দুর্যোগ মোকাবেলায় এই সমন্বিত কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। 200 কোটি টাকার উপরে এই 5 জেলায় ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। প্রায় 327 মেট্রিক টন বীজ আমাদেরকে সরবরাহ করতে হবে। তো যাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো।
আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করছি। দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্ট আপ নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক বলছেন তরুণরা। তাদের মতে এর ফলে সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে উদ্ভাবন আর প্রযুক্তির বিকাশে মনোনিবেশ করতে পারবে তরুণ প্রজন্ম, যা দেশের অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। দেশে উদ্ভাবন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তরুণরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, এতে উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, যা বেকারত্ব কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনার পরে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেসিক্যালি ওরা হচ্ছে পড়াশোনা শেষে বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির পিছনে ছুটে, হ্যাঁ, যেটা খুবই অসুস্থ প্রতিযোগী। সরকার যদি এক্ষেত্রে কিছু করে, সেক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে আরও বেশি দেখা যাচ্ছে যে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, ইভেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নিজেরা কিছু করার চেষ্টা করবে, আর এভাবে আমাদের দেশ আরও আগাবে। এটা একটা মাইলস্টোন হবে যদি এটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় এই প্ল্যানটাকে, তাহলে বেকারত্ব দূর হবে। তারা হচ্ছে নিজেদের কর্মসংস্থান করার পাশাপাশি আরও 5-10 জনের কর্মসংস্থানও তৈরি করতে পারবে। সরকারিভাবে এই জায়গায় বিনিয়োগ করা, ওদের আর্থিক সাপোর্ট দেওয়া হয়, তাহলে দেখা গেছে কি যারা এই উদ্যোগটা গ্রহণ করে তারা সামনের দিকে আরও ভালো করার সম্ভাবনা থাকে। যারা মোটামুটি হচ্ছে বিজনেস নিয়ে সামনে আগাতে চায় বা পড়াশোনার থেকে বের হয়ে চাকরি করতে যখন একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, তখন তারা একটা ইজিলি কোনো একটা আইডিয়া থাকলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে। এই যে প্রণোদনার আওতায় যখন উদ্যোক্তারা চলে আসবে, তখন তারা আরও তাদের সৃষ্টিশীল কাজকে আরও নতুনভাবে বিকশিত করার সুযোগ পাবে। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জানান, একটি ধারণাকে সফল ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় সহায়তার পুরো প্রক্রিয়াটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করা হবে। অর্থায়ন, মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ, সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একটা তরুণ যখন প্রথমে একটা আইডিয়া নিয়ে আসে, ওনাকে কিন্তু ওনার আইডিয়াতে প্রপারলি মেন্টরিং করা এবং পরবর্তী ধাপের জন্য রেডি করাটা খুবই ইম্পর্টেন্ট। ইফ হি অর শি ইজ নট রেডি ফর দ্য নেক্সট লেভেল, তাহলে কিন্তু উনি যেখানে যাক একটা লোন অথবা একটা ইকুইটি বিনিয়োগের জন্য উনি কিন্তু সেটার জন্য পাবেন না। তো সেক্ষেত্রে ওনাদেরকে প্রপারলি রেডি করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন লেভেলে আমাদের প্রি আইডিয়েশন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট যে স্কেল আপগুলো সব কিছু আমরা বর্তমানে করছি। দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নতুন এই প্ল্যাটফর্ম তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। কাঁচা বাজার, মাছ বাজার ও ডিমের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ডিমের দাম প্রতি হালিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। বৈরী আবহাওয়ায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনে বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আরফিন শাওনের রিপোর্ট। ছাড়িয়েছে শসা, কাঁচামরিচ ও টমেটোর দাম। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 150 টাকায়, কাঁচামরিচ ও টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। টানা বৃষ্টির জন্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে প্রতিটি সবজির। কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। 60 থেকে 70 টাকার নিচে নাই কোনো সবজি। গাজর 100, 120, কচু 80, শসার দাম বাড়তি দ্বিগুণ, 160 টাকা কেজি। কাঁচামরিচ 150, 40, 30 এমন। এদিকে সুগন্ধি চাল, গুঁড়া দুধ, সাবান, ডিটারজেন্টেরও দাম বেড়েছে। কোম্পানি দাম বাড়ানোয় অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে এসব পণ্য। স্বস্তির খবর নেই মাছের বাজারেও। পাবদা 460 টাকা, ট্যাংরা 800 টাকা, রুই 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 কেজি রুই মাছের ভিতরে 50-60 টাকা বাড়ছে। দাম বাড়ছে নতুন করে রাইস ব্যান তেল, সরিষার তেল। দাম বাড়ছে পোলাও চাল, যে রাইস ব্যান বিক্রি করছি আমরা 950, 1000, 1200 টাকা। তারপরে সরিষার তেল 5 লিটার বিক্রি করছি 1100, 1200। পোলাও চাল, খোলা পোলাও চাল বিশেষ করে বেশি দাম বাড়ছে। ভালো মানের পোলাও চালটা ছিল 120-30 টাকা, এখন 160 টাকা। সবজি, মাছ ও ডিমের দাম বাড়ায় নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আরেকটু ব্যবস্থাপনা ভালো হলে ভালো হতো। আমাদের তো যত ভালোই করবেন অবশ্যই আমরা আরো ভালো চাই, বাট ডেফিনেটলি একটু ব্যবস্থাপনা ভালো হলে ভালো। সাধারণ জনগণ যেটা খেতে পারবে সেটার দাম একটু তুলনামূলক বেশি, তো বাজারটা একটু নিয়ন্ত্রণের মাধ্যমে, তত্ত্বাবধায়কের মাধ্যমে রাখলে ভালো হয় আর কি, যাতে আমরা সাধারণ জনগণ একটু সাশ্রয়ী দামে কিনতে পারি।
ক্রেতাদের অভিযোগ, বর্তমান সরকারের বাজেটের পর দাম কমার আশা জাগলেও তা এখন ঘুরে বাড়ি। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের তদারকির ওপর জোর দেন তারা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, জানালেন মির্জা ফখরুল। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান। শিগগিরই বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রম, জানালেন অর্থমন্ত্রী। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের পুনরুদ্ধারে জরুরি সহায়তা কর্মসূচির পরিকল্পনা কৃষিমন্ত্রী। সবজি, মাছ আর ডিমের দামে ঊর্ধ্বগতি, বাজেটে কর কমানোর কোনো প্রভাব নেই বাজারে, বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।